প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা 19 শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য বা প্রকৃতি ও চরিত্র এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলেছি। অলরেডি আমাদের চ্যানেলে প্রিভিয়াস কয়েকটি তোমাদের যে সকল বড় প্রশ্নগুলো এইবার মাধ্যমিকে আসার সম্ভাবনা রয়েছে, প্রশ্নমান 8 বা 4, সেই সকল প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য একটা আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে। তার মধ্যে এটা একটা নতুন সংযোজন। বন্ধুরা, আমরা এই প্রশ্নটাকে অ্যাট এ গ্ল্যান্স দেখে নিচ্ছি যে আমরা এই প্রশ্নের উত্তরে কি কি আলোচনা করতে চলেছি। তো প্রথম যে পয়েন্ট আমরা লিখব সেটা লিখব নবজাগরণ বলতে কি বোঝো। তারপরে বিতে লিখব নবজাগরণের বৈশিষ্ট্য বা প্রকৃতি। সেইখানে এই সকল পয়েন্টগুলো থাকবে: পাশ্চাত্য শিক্ষার প্রসার, হিন্দু সমাজের জাগরণ, শহর কেন্দ্রিক, ব্রিটিশ নির্ভরতা, মধ্যবিত্ত সমাজের প্রাধান্য আর প্রাণশক্তি অনুপস্থিত। এইটা থাকবে তোমার নবজাগরণের প্রকৃতিতে। আর নবজাগরণের চরিত্র যেটা বাংলার, সেখানে থাকবে 5টা পয়েন্ট। সেখানে লিখব তথাকথিত নবজাগরণ, সীমিত ব্যাপ্তি, ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়, সাম্প্রদায়িক কেন্দ্রিক, ঐতিহাসিক প্রতারণা, এই পয়েন্টগুলো। এবং ডিতে থাকবে নবজাগরণের গুরুত্ব আর মূল্যায়ন। এখানে বন্ধুরা তোমাদের সামনে উপস্থাপন করলাম যে সকল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হবে। এবার বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। বাংলার নবজাগরণ বলতে কি বোঝো লিখবে 19 শতকে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসার পর বাঙালি মধ্যবিত্ত সমাজ এবং সংস্কৃতি, ধর্ম প্রভৃতি সর্বত্র ক্ষেত্রে দেখা যায় আধুনিক দৃষ্টিভঙ্গি তথা জাগরণ। এর ফলে বাঙালির চিন্তা জগতে এক ব্যাপক পরিবর্তন বা অগ্রগতি দেখা দেয়। এই অগ্রগতি 19 শতকে বাংলার নবজাগরণ নামে পরিচিত। নবজাগরণের ইংরেজি প্রতিশব্দ হলো রেনেসাঁস। এই কথাটির আক্ষরিক অর্থ হলো জাগতিক বা জাগরণ। এর ফলে বাংলার মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা ঘটে। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট চালু হলে নবজাগরণের পূর্ণ অগ্রগতি ঘটে। এইবার আমরা নবজাগরণের বৈশিষ্ট্য বা প্রকৃতি নিয়ে আলোচনা করব। পাশ্চাত্য শিক্ষার প্রসার সেখানে প্রথম পয়েন্ট। 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এর ফলে কলকাতার মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্যের আধুনিক সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও যুক্তি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। 2 নম্বর পয়েন্ট রয়েছে হিন্দু সমাজের জাগরণ। বাংলার জাগরণ প্রধানত হিন্দু সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। রাজা রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে সমাজ পরিবর্তনের ডাক দেন। হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে গড়ে ওঠার জন্য বাংলার নবজাগরণকে হিন্দু জাগরণও বলা হয়ে থাকে। পরের পয়েন্ট লিখবে শহর কেন্দ্রিকতা। বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তা ছিল মূলত শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। 4 নম্বর পয়েন্ট লিখবে ব্রিটিশ নির্ভরতা। বাংলার নবজাগরণ ছিল অতিমাত্রায় ব্রিটিশ নির্ভরশীল। অনেকেই মনে করেন ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতের গৌরবময় ইতিহাস গড়ে উঠেছে। 5 নম্বর পয়েন্টটি লিখবে মধ্যবিত্ত সমাজের প্রাধান্য। বাংলার নবজাগরণে কলকাতার মধ্যবিত্ত ও ধনীরা প্রধান ভূমিকা পালন করেছিল। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের সাধারণ মানুষ নবজাগরণ থেকে অনেক দূরে ছিল। তাই অধ্যাপক অনিল শীল এই জাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। 6 নম্বর পয়েন্ট লিখবে প্রাণ শক্তি অনুপস্থিত। 19 শতকে বাংলার নবজাগরণে কোনো প্রাণ শক্তি ছিল না। তাই অরবিন্দু পোদ্দার একে বিকৃত ও নীরস রেনেসাঁস বলে অভিহিত করেছেন। এইবার আমাদের পয়েন্ট হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র। বন্ধুরা, এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি। অনেক ক্ষেত্রে হয়তো দেখবে লেখা রয়েছে যে নবজাগরণের সীমাবদ্ধতা। তো এই চরিত্রের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমরা সীমাবদ্ধতার ক্ষেত্রেও লিখতে পারো। তো চলো দেখে নিই। প্রথম পয়েন্ট রয়েছে তথাকথিত নবজাগরণ। প্রখ্যাত পণ্ডিত অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে আদমশুমারি বা সেন্সাস তৈরির সময় বাংলার 19 শতকের জাগরণকে তথাকথিত জাগরণ, দ্য সো কল্ড রেনেসাঁস বলে অভিহিত করেছেন। তার মতে চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে
নয়া জমিদার শ্রেণী সাধারণ রায়তদের শোষণ করে যে বিপুল অর্থ লাভ করেছিল তার একটা বিরাট অংশ তারা কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করেছিলেন। এই কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ ছিল না। প্রকৃতপক্ষে বাংলার এই জাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এবং তা ছিল মূলত শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। কেননা গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই জাগরণের কোনো সুফলই পায়নি। কলকাতা শহর কেন্দ্রিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল নাগরিক সমাজই মূলত এই আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। 3 নম্বর পয়েন্টে লিখবে, ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়। ঐতিহাসিক যদুনাথ সরকার, সুশোভন সরকার প্রমুখ একে নবজাগরণ বলে স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে অমলেশ ত্রিপাঠী একে নবজাগরণ বলে স্বীকার করলেও তার সঙ্গে ইতালির নবজাগরণের মূলগত পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেছেন। তার মতে ইতালিতে স্বাধীন স্বনির্ভর বুর্জোয়া শ্রেণী জাগরণের নেতৃত্ব দিয়েছিল, আর বাংলার নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট বাংলার জমিদার শ্রেণী। অর্থাৎ এই নবজাগরণ মূলত জমিদার ও তাদের সহযোগী মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। 4 নম্বর পয়েন্টে লিখবে, সম্প্রদায় কেন্দ্রিক। কালক্রমে দেখা যায় বাংলার নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণবাদে পর্যবসিত হয়, কারণ এই জাগরণের প্রধান দুটি ধারা ছিল যথাক্রমে প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারা এবং যুক্তিবাদী ধারা। এর পাশাপাশি একটি সমন্বয়বাদী ধারাও লক্ষ্য করা যায়, যার নেতৃত্ব দিয়েছিলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ। লক্ষ্য করলে দেখা যাবে যে এই 3 ধারারই নেতৃত্ব দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। একথা অনস্বীকার্য যে এই নবজাগরণে বাংলার এক বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা ইসলাম ধর্মাবলম্বী যারা সচেতন ভাবেই এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে রেখেছিলেন। 5 নম্বর পয়েন্ট লিখবে, ঐতিহাসিক প্রতারণা। ঐতিহাসিক বিনয় ঘোষ তার বাংলার নবজাগৃতি গ্রন্থে বলেছেন, 19 শতকের বাংলার নবজাগরণ ছিল একটি মিথ্যাচার। নবজাগরণকে তিনি একটি ঐতিহাসিক প্রতারণা বলে অভিযোগ করেছেন। অরবিন্দ পোদ্দার, ডক্টর বরুণ দে, ডক্টর অশোক সেন এবং সুমিত সরকার ঠিক অনুরূপ বক্তব্য রেখেছেন। অরবিন্দ পোদ্দার এর মতে 19 শতকের বাংলার নবজাগরণ ছিল একটি বিকৃত ও নীরস নবজাগরণ। পরের পয়েন্ট, নবজাগরণের গুরুত্ব। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে নানান দুর্বলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও 19 শতকের নবজাগরণের ফলে ভারতীয় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। এছাড়াও বাংলার সমাজ, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে এই জাগরণ কিছুটা পরিবর্তন এনেছিল, তাতে কোনো সন্দেহ নেই। জনৈক জার্মান সমাজতত্ত্ববিদের মতে ভারতের নবজাগরণের মধ্যে মধ্যযুগ থেকে আধুনিক যুগের সূচনা ঘটেছিল। পরের পয়েন্ট লিখবে, মূল্যায়ন। অধ্যাপক অম্লান দত্ত, শোভন সরকার, যদুনাথ সরকার বাংলার নবজাগরণের বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একে প্রকৃত নবজাগরণ বলে অভিহিত করেছেন। বাংলার নবজাগরণ মূলত কলকাতা শহর কেন্দ্রিক হলেও ক্রমশ তা কলকাতা শহর জীবন অতিক্রম করে বাংলার সমাজ জীবন, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল এবং কিছুটা হলেও ভারতের অচলায়তন মানসিকতার পরিবর্তন ঘটাতে সমর্থ হয়েছিল। এখানেই তার সার্থকতা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে আগামীতে আবার একটা নতুন কোনো প্রশ্নের সাথে। ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।